হে হে হে, আমি ডাইনি। আমি থাকি তেঁতুল গাছে, তোরা কেউ আসবি নাকি? মুন্সিগঞ্জ নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামটি শান্ত আর নিরিবিলি ছিল। গ্রামের পাশ দিয়ে নদী বয়ে যায়। গ্রামের লোকজন অনেক সহজ সরল ছিল, কিন্তু সেই গ্রামে একটি বিশাল বড় পুরনো তেঁতুল গাছ ছিল। লোকজন সেই তেঁতুল গাছের পাশ দিয়ে যেতে খুব ভয় পেত, কারণ সবাই বলতো ওই গাছে নাকি একটি ডাইনি বসবাস করে। ওই গ্রামেই থাকতো সরলা। সরলার ছেলে আর ছেলের বউ একসাথে থাকতো। একদিন হঠাৎ সরলার ছেলে নদী থেকে মাছ ধরে নিয়ে আসে। সরলা তখন তার ছেলেকে বলে, বাবা রে, আজ তো দেখি অনেক মাছ পেয়েছিস তুই। এত মাছ দিয়ে আমরা কি করব? দে, কিছু মাছ দে, তোর খালাম্মাকে দিয়ে আসি। হ্যাঁ মা, নাও কিছু মাছ নিয়ে খালাম্মাকে দিয়ে আসো। আচ্ছা মা, আপনি মাছ নিয়ে কি ওই তেঁতুল তলা দিয়ে যাবেন? ওদিক দিয়ে যাওয়ার সময় সাবধানে যাবেন। গ্রামের সবাই বলা বলি করছিল ওই পেতনির উৎপাত নাকি বেড়ে গেছে। হ্যাঁ মা, কাকা বলেছিলেন ওই গাছের তলা দিয়ে গেলে নাকি কানের কাছে কে যেন ডাকতে থাকে, আয় খুকু আয় বলে ডাকতে থাকে। আরে বাবা, তোরা তো ভয় পাচ্ছিস। পেতনি ডাইনি বলতে কিছু হয় নাকি? সেই ছুরি বয়স থেকে বুড়ো হলাম, কই আমি তো কোনো ভূত পেত দেখিনি। শোন, আজকে কিছু মাছ পেয়েছিস, তোর খালাম্মাকে না দিয়ে আসলে হবে না, কারণ আমার বোনটাই সব সময় আমাদের জিনিসপাতি দিয়ে যায়। আমরা আমার বোনকে কিছুই দিতে পারি না। যাই যাই, আজকেই এই মাছগুলো নিয়ে যেতে হবে। ঠিক আছে মা, যান, কিন্তু সন্ধ্যা নামার আগেই ফিরে আসবেন। ঠিক আছে বৌমা, আমি তাড়াতাড়ি চলে আসব। তোমরা কিন্তু দরজা জানলা ভালো করে আটকে দিও। আমি না আসলে দরজা জানলা খুলবে না কিন্তু। সরলা মাছের ঝুড়ি হাতে করে নিয়ে রওনা দিলেন। ঠিক তখনই তেঁতুল গাছটা এক অদ্ভুত ভয়ানক রূপ নেয়। সরলা যেই না তেঁতুল গাছের নিচ দিয়ে মাছের ঝুড়ি নিয়ে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে পেতনিটা বলে, ও মা, ওই দেখি কতদিন পর মাছ নিয়ে একটা মানুষ এসেছে। যাই যাই, মাছগুলো খেয়ে নে। আরে না, শুধু মাছ খেলে তো হবে না, ওর শরীরের ভিতরে ঢুকবো, এরপর প্রতিদিন মাছ খাবো। ঠিক তখনই সরলার সামনে পেতনিটা এসে দাঁড়ায়। কি রে, কোথায় যাচ্ছিস? মাছের ঝুড়িটা আমায় দে, আমি মাছগুলো খাই। আরে, এ তো সত্যি সত্যি পেতনি এসে পড়েছে। আমার ছেলে আর ছেলের বউর কথা না শুনে আমি এদিক দিয়ে এসে ভুল করেছি। পেতনি, আমায় ছেড়ে দাও, আমি বুড়ো মানুষ, মাছগুলো খেয়ে নাও, তাতে আপত্তি নেই, কিন্তু আমার কোনো ক্ষতি করো না তুমি। আরে বুড়ি, তোর আমি তো ক্ষতি করব না, আমি তোর শরীরের ভিতরে ঢুকে অনেক অনেক মাছ খাবো। এই তেঁতুল গাছে থাকতে থাকতে আর ভাল লাগছে না, একটু গ্রামটাও ঘুরে দেখি। এই বলে পেতনি সরলার ভিতরে ঢুকে পড়ে। এরপর বেশ অনেক রাত হয়ে যায়, বাইরের শীতটাও অনেক বেড়ে যায়। রাতের বেলা সরলার ছেলের বউ আর ছেলে ঘরে ছিল। তখন সরলার ছেলে বলে, আরে গিন্নি, রাত তো অনেক হয়ে গেল, মা তো এখনো এলো না। কি হলো মায়ের? বাইরে তো অনেক শীত পড়েছে। ওগো, আমার কেমন যেন ভয় লাগছে। মায়ের আবার কিছু হলো নাকি? উনি তো মাছ নিয়ে সে কোন বেলায় গেছে, এখনো বাড়ি আসছে না। তেঁতুল গাছের পেতনি আবার মাকে কিছু করেছে নাকি বলো তো? আরে না না, কি আজে বাজে বকছো, এমন কিছু হয়নি, মা ঠিকই চলে আসবে। ঠিক তখনই বাড়ির পাশ থেকে
অদ্ভুত এক কণ্ঠে ভয়ানক ভাবে কে যেন হাসছে। আর তখনই ঘরের দরজার বাইরে সরলার কণ্ঠ ভেসে আসে। এ তো সরলা নয়, এ হচ্ছে সরলার রূপী সেই পেতনিটা। ওই বৌমা, দরজাটা খোলো, আমি এসে পড়েছি। তখনই সরলার ছেলে আর ছেলের বউ ঘরের বাইরে আসে। মা, আপনি এত দেরি করলেন কেন? আপনাকে নিয়ে আমরা কত চিন্তা করছিলাম, এত দেরি হলো কেন আপনার? আরে বৌমা, বলো না, তোমার খালাম্মা তো আমাকে আসতেই দিতে চাচ্ছিল না, অনেক জোরাজোরি করে চলে এলাম। বৌমা, যাও, আমার জন্য খাবার নিয়ে আসো। এরপর সরলা ছেলের বউ রান্নাঘরে যায় শাশুড়ির জন্য খাবার নিতে। তখনই সরলার ছেলের বউর কাছে গিয়ে বলে, গিন্নি শোনো, আমার কাছে কেমন যেন মনে হচ্ছে উনি আমার মা না। কি বলছো? উনি তোমার মা না? পাগল হয়ে গেছো নাকি? তুমি দেখো, মায়ের এক হাত কেমন যেন পেতনির মতো। আরে ঠিক বলেছো তো, সত্যি মনে হচ্ছে উনি আমাদের মা না। এখন কি করব গিন্নি? এই পেতনি তো আমাদের খেয়ে ফেলবে। যাই হোক, যাই আগে খাবারটা দিয়ে আসি। মা, এই নিন, আপনি খাবার খেতে থাকেন, রান্নাঘরে আমার আরো কিছু কাজ আছে, কিছুক্ষণ পর আমি আসছি। আচ্ছা বৌমা, তুমি যাও। এরপর সরলার বউ রান্নাঘরে চলে যায়। আর তারা দুজন রান্নাঘর থেকে দেখতে পায় তার শাশুড়ি একটা ডাইনির রূপ নিয়ে খাবার খাচ্ছে। আজকে দুটোকে চিবিয়ে খাবো, আজকে আমার ভুঁড়ি ভোজ হবে। ওগো শুনছো? দেখতে পেয়েছো? ও আমাদের মা না, ও আসলে একটা পেতনি। কি করব গিন্নি এখন আমরা? এই পেতনির হাত থেকে আমরা কিভাবে রেহাই পাবো? আচ্ছা যাই হোক, আমাদের একটা বুদ্ধি করে কাজ করতে হবে, চলো ওখানে যাই। মা, আপনি ঘরে বসুন, আমরা দুজন একটু গোয়াল ঘরে যাচ্ছি। কেন জানি মনে হচ্ছে গরুটা ডাকছে। কি বলছো বৌমা? এত রাতে আবার গোয়াল ঘরে যেতে হবে কেন? গরু ডাকছে, ডাকুক, সকালে দেখো। না মা, আপনি ঘরে থাকুন, আমরা আসছি। আচ্ছা বৌমা, তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা ঠিক আছে মা। এ কথা বলেই ওরা দুজন ঘরের বাইরে চলে যায়। আর ডাইনিকে ঘরের মধ্যে আটকে রেখে ওরা দুজন পালিয়ে যায়। কি ব্যাপার? ওরা দুজন এখনো ঘরে আসছে না কেন? ওরা কি টের পেয়ে গেল নাকি আমি ওর শাশুড়ি না, আমি পেতনি? যাই দেখি তো দুটো কোথায় গেল। আরে এই দরজা তো বন্ধ, আমি এখন বের হব কিভাবে? এই বজ্জাতের দল, দরজা খোল, নইলে কিন্তু তোদের খবর আছে। সরলার ছেলে আর ছেলের বউ অন্ধকারের মধ্যেই দৌড়ে পালাতে লাগে। ঠিক তখনই হঠাৎই রাস্তায় একটি সাধু বাবার সাথে দেখা হয়ে যায়। আরে কি হয়েছে বাছা তোদের? তোরা এভাবে হাঁপাচ্ছিস কেন? বলবেন না সাধু বাবা, আমাদের বাড়িতে আমার শাশুড়ির রূপ ধরে ওই তেঁতুল গাছের পেতনি এসে পড়েছে আর আমাদের দুজনকে খেয়ে নিবে বলছে। কি? ওই পেতনিটাকে ধরার জন্যই তো আমি এখানে এসেছি। চল আমার সাথে, চল তোদের বাড়ি যাই। এরপর সাধু বাবাকে নিয়ে সরলার ছেলে আর ছেলের বউ তাদের বাড়ি যায়। আর সেখানে গিয়ে সাধু বাবা মন্ত্র পড়তে থাকে। আর মন্ত্র পড়ার সাথে সাথেই সেই পেতনিটা চেঁচাতে লাগে। না না, শয়তান, তুই এখানে চলে এসেছিস, তুই মন্ত্র বন্ধ কর, না হলে আমি শেষ হয়ে যাব, আমাকে ছেড়ে দে। হ্যাঁ, আমি তোকে ছেড়ে দিতে পারি, তুই ওর শাশুড়ির শরীর ছেড়ে দে। হ্যাঁ, আমি এখনই চলে যাচ্ছি। ওরে বাবারে, পালাও। এই বলে পেতনিটা সেখান থেকে চলে যায়। সরলা অজ্ঞান হয়ে পড়ে থাকে। আর কিছুক্ষণ পর সরলার জ্ঞান আসে। আরে বৌমা, কি হয়েছে? তোমরা সবাই এখানে দাঁড়িয়ে আছো কেন? আর আমি এখানেই বা এলাম কিভাবে বৌমা? মা, সে কথা আপনার জানতে হবে না, সে অনেক বড় কাহিনী। চলুন, আপনি বিশ্রাম নিবেন। এরপর থেকে সরলা আর কোনো সময় ওই তেঁতুল গাছের তলা দিয়ে যেত না। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্প সেটা কমেন্ট করে জানিয়ে দিবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো।